প্রিয় শিক্ষার্থীরা, সালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুহেল রানা। আজ আমরা পরমাণুর গঠন সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে শক্তিশালী ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। আমরা যদি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও চেষ্টা করি, তাহলে এই পরমাণুকে আমরা দেখতে পাবো না। আমাদের জন্য দরকার হবে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, তাহলে এই পরমাণুকে দেখা যাবে এবং পরমাণুর কেন্দ্রে যে কণিকাগুলো থাকে সেগুলো সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। যাই হোক, আমরা যে কোনো একটা পরমাণুকে পদার্থের, আমরা জানি 118টা মৌলিক পদার্থ আছে। এই 118টা মৌলিক পদার্থের যে কোনো একটা পদার্থের পরমাণুকে যদি বড় করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা অনেকটা এরকম দেখতে পাব। তার মানে এর কেন্দ্রের দিকে থাকবে, দেখো, একবারে ভিতরের দিকে থাকবে কি, ভিতরের দিকে থাকবে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন যেখানে থাকে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। আর বিভিন্ন বাইরে বিভিন্ন কক্ষপথ থাকে, যেমন এই যে একটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। এই শক্তি স্তরগুলোতে কি থাকবে? এই ইলেকট্রনগুলো থাকে। এই ইলেকট্রনগুলো কিন্তু এই অবস্থায় স্থির থাকে না, একটু ঘূর্ণায়মান অবস্থায় থাকে। সেটাকে আমরা পরে স্লাইডে দেখার চেষ্টা করব। যাই হোক, এই পরমাণু সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা পরের স্লাইডে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই পরমাণুগুলা আমরা প্রথম স্লাইডে যা দেখলাম একটা স্থির, আসলে কিন্তু এরকম স্থির থাকে না। এই ভিতরের দিকে এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এরা মোটামুটি স্থির, অর্থাৎ এরা নিজ জায়গায় থেকেই একটু মুভমেন্ট করে। আর ইলেকট্রনগুলা বিভিন্ন কক্ষপথে, দেখো বিভিন্ন কক্ষপথ আছে এখানে, এই বিভিন্ন কক্ষপথে তারা এরকম করে সবসময় ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এরা কখনো স্থির থাকে না। এই হচ্ছে কি একটা পরমাণুর সত্যিকার অবস্থান, অর্থাৎ সত্যিকার ঘটনা। এই বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো এরকম করে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। বিভিন্ন কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোর নামও আছে। যাই হোক, এইভাবে ইলেকট্রনগুলো চতুর্দিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এখন দেখো, একটা পরমাণু সম্পর্কে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, আমি এক এক করে তোমাদেরকে সবগুলো এখানে দেখানোর চেষ্টা করব। দেখো, একদম পরমাণুর সেন্টারে কিছু প্রোটন এবং নিউট্রন গুচ্ছাকারে থাকে। এটাকে বলা হয়, আমরা একটু আগে দেখলাম, সেটাকে বলবো আমরা নিউক্লিয়াস। পি মানে প্রোটন, এন মানে নিউট্রন বোঝাচ্ছি। আর দেখো, এটা একটা গুচ্ছাকারে একত্রে গাদাগাদি করে থাকে। ঠিক এটাকে যদি আমরা সেন্টার মনে করি, একদম গোল আকার একটা সেন্টারের বা কেন্দ্রের মতো মনে হবে। আর এই কেন্দ্রকে আমরা বলবো নিউক্লিয়াস। যাই হোক, আমরা বললাম যে প্রোটন এবং নিউট্রন যেখানে গুচ্ছাকারে থাকে একত্রে, সেই জায়গাকে বলবো আমরা নিউক্লিয়াস। আমাদের নিউক্লিয়াস সম্পর্কে জানতে পারলাম। এখন আসো, প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকে, আর ইলেকট্রনগুলো অবশ্যই নিউক্লিয়াসে থাকে না, তাহলে বাইরের দিকে থাকবে। এরা বাইরের দিকে বিভিন্ন কক্ষপথে, অর্থাৎ এরা বাইরের দিকে বিভিন্ন কক্ষপথে, একটু আগে আমরা দেখলাম, এই বাইরের দিকে বিভিন্ন কক্ষপথে এইভাবে তারা ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। এখন দেখো, আমরা কোন কক্ষপথে কয়টা থাকবে সেটাকে আমরা পরে দেখব। আপাতত বোঝার চেষ্টা করব দুইটা কক্ষপথ নিয়ে। যাই হোক, আমি এটা একটু মুছে দিই, তোমাদের জন্য সুবিধা হবে এটা। দেখো, এই কেন্দ্রের ভিতরে এই যে এন মানে নিউট্রন, এই নিউট্রনের কোনো চার্জ থাকে না, অর্থাৎ নিউট্রনের চার্জ শূন্য বা কোনো চার্জ নেই। আর এই পি মানে প্রোটন, কেন্দ্রের ভিতরে থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যেই থাকে। প্রোটনের চার্জ হচ্ছে গিয়া ধনাত্মক, তাহলে প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের চার্জ ঋণাত্মক, অর্থাৎ আমরা নিঃসন্দেহে বলতে পারি তাহলে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে গিয়া ধনাত্মক, যেহেতু জিরোর কোনো দাম নেই।
আর ইলেকট্রনগুলা বাইরের দিকে কক্ষপথে থাকবে। দেখো বাইরের দিকে আমরা এটাকে প্রথম কক্ষপথ মনে করছি। প্রথম কক্ষপথের ভিতরে কয়টা ইলেকট্রন থাকছে? 2টা ইলেকট্রন থাকছে। 2টার বেশি সে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না সেটা আমরা পরে জানব। তাহলে এটাকে বলবো আমরা প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। 2টা ইলেকট্রন আছে। এরকম দেখো যে পরমাণুর পারমাণবিক সংখ্যা যত বেশি তার ইলেকট্রন সংখ্যা তত বেশি এবং তার কক্ষপথ তত বেশি হবে। আমরা এর বাইরে আরেকটা কক্ষপথ দেখলাম, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ। এই 2 নম্বর কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর। এখানে একটু দেখো ইলেকট্রন কয়টা আছে। আমরা এটাকে যদি মনে করি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7 এবং এটা 8। অর্থাৎ 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? এখানে 8টি ইলেকট্রন আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে নাও যে প্রথম কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এমনিভাবে দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। অর্থাৎ 8টার কম থাকতে পারে কিন্তু 8টার বেশি থাকতে পারবে না। যাই হোক, এই হচ্ছে আমাদের পরমাণুর গঠন। অর্থাৎ একটা পরমাণু দেখতে কেমন হবে, এই পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো কিভাবে থাকবে, কোথায় থাকবে এবং কি পরিমাণে থাকতে পারবে। এখন আসো আর একটা জিনিস জানবো। দেখো এই প্রোটন আর ইলেকট্রন এই 2টা জিনিস সমান সমান পরিমাণে থাকে। তার আগে আমি এটা একটু মুছে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার একটু মুছে দিচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে ইলেকট্রন। আমরা বললাম যে ইলেকট্রনগুলো বাইরের দিকে কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এখন দেখো পরমাণুতে সবসময় ইলেকট্রন এবং প্রোটন সমান থাকবে। অর্থাৎ ইলেকট্রন মানে আমরা ই দ্বারা প্রকাশ করি এবং প্রোটন মানে পি দ্বারা প্রকাশ করি। এই 2টা জিনিস সবসময় সমান থাকবে। যেহেতু সমান থাকবে সেহেতু দেখো এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি তাহলে, তাই পরমাণুর কোনো চার্জ নেই। কেন? আমরা এখানে যদি মনে করি ইলেকট্রন আছে 10টা, তাহলে 10টা ইলেকট্রনের চার্জ কি হবে? মাইনাস, কারণ ইলেকট্রনের চার্জ মাইনাস হয়। তাহলে 10টা প্রোটন আছে, 10টা প্রোটনের চার্জ হবে +10। তাহলে প্লাস এবং -10 কাটা যায়, অর্থাৎ এদের কোনো চার্জ থাকে না। এদের কোনো চার্জ থাকার কথা না। এই জন্যই পরমাণুর কোনো চার্জ নাই। প্রোটনের চার্জ ধনাত্মক, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক থাকার কারণে আর 2টা জিনিস সমান সমান থাকার কারণে পরমাণুর কোনো চার্জ থাকে না। এখন দেখো একটু মুছে দিই। দেখো এটা একটু মুছে দিলাম যাতে পরেরটা আমরা বুঝতে পারি। দেখো পরমাণুতে প্রোটন ও নিউট্রনের ভর ইলেকট্রনের ভর থেকে প্রায় 2000 গুণ বেশি। এখানে যদিও 2000 গুণ বলছে, প্রায় বলছে, আসলেও সম্ভবত কিংবা তোমরা জেনে পরে জানবা 1837 গুণ বেশি। অর্থাৎ এই কেন্দ্রের এই নিউক্লিয়াস কেন্দ্রের ভিতরে থাকে, এটার চার্জ যদি প্রায় 2000 গুণ বেশি হয় ভর ইলেকট্রনের চাইতে, তাহলে আমরা মনে করতে পারি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর নাই বললেই শূন্য, নাই বলেই মনে করতে পারি, অর্থাৎ শূন্য। তাহলে এটা যদি ইলেকট্রনের ভরের চাইতে যদি এটা প্রায় 2000 গুণ বেশি হয়, তাহলে আমরা মনে করতে পারি ইলেকট্রনের ভর নাই বললেই চলে। অর্থাৎ একটা পরমাণুর ভর বলতে বোঝায়, আমরা বলবো নিউক্লিয়াসকে ভর দিলে যতটুকু হবে তাই। আর পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, অর্থাৎ এগুলো হচ্ছে গিয়া ফাঁকা। আমি যদি একটু বড় করে দেখাই তাহলে এই পরমাণুর এই ম্যাক্সিমাম জায়গায় হবে ফাঁকা। এই পরমাণুর ম্যাক্সিমাম জায়গা ফাঁকা হবে। এই পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। পরমাণুতে শুধু ভর বললে আমরা বলবো কোথায়? নিউক্লিয়াসের ভর। আর পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা হবে। এগুলা হচ্ছে গিয়ে সব ফাঁকা। আর মাঝে মাঝে ইলেকট্রন থাকে, আর ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ফাঁকা। যাই হোক, আমরা আজকে শুধু পরমাণুর গঠন সম্পর্কে জানার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটা থেকে তোমরা পরমাণুর গঠন সম্পর্কে জানতে অনেকটা সহায়তা করবে। যাই হোক, আমি ক্লাসের একদম শেষ মুহূর্তে
যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে। এই প্রত্যাশা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।